আচ্ছা, এখন এটা নোটেশন তো আমরা সবাই আশা করি জানি। এটা নোটেশন আমরা সবাই জানি না? এফ কি? ঘর্ষণ সহগ। এফ কি? ঘর্ষণ সহগ। এল কি? কিসের? পাইপের দৈর্ঘ্য। কিসের দৈর্ঘ্য? ভি কি? পানির বেগ বা ওখান দিয়ে যে পদার্থ প্রবাহিত হইতেছে তার বেগ। ডি কি? পাইপের ব্যাস। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা পাইপ কল্পনা করি। এইটা আমরা সর্বোপরি ফাইনালি জয়া এটারে আমরা প্রমাণ করব, এইটাকে প্রতিপাদন করতে চাচ্ছি। ধরো এটা একটা পাইপ, ঠিক আছে? গোলাকৃতির একটা পাইপ। কি আকৃতির? গোলাকৃতির একটা পাইপ। এর এইখানে একটা সেকশন ধরো, এটার ধরো 1 নাম্বার সেকশন 1 আর এইখানে আর একটা সেকশন ধরো, এটা হচ্ছে 2 সেকশন। এখন আমরা জানি এইখান থেকে একটা পানি কণা যদি এদিকে আগায়, এইখানে যদি আসে, তাইলে একটা দূরত্ব সে পাড়ি দিছে না, একটা দৈর্ঘ্য সে পাড়ি দিছে না। আর এই দৈর্ঘ্য পাড়ি দিতে তার ওই পাইপের চারপাশে যে পাইপের সারফেস আছে, ওই সারফেসের সাথে পানির একটা ঘর্ষণ হয়েছে। ঘর্ষণ হয়েছে না? আর এই ঘর্ষণের কারণে কি হইবে? এই পানির এইখানে যে হেড আছে, এইখানে আইসা হেডের পরিমাণ কমবে। হেডের পরিমাণ কমবে। বোঝা গেছে কথা? হেডকে তো আমরা এইচ দিয়ে প্রকাশ করি নাকি? হেড, পানির হেড, এইচ তো 3 ধরনের আছে না? তো এখানে চাপজনিত যে হেড, এটা কি ছিল জানি? পি বাই ওমেগা এরকমের ছিল না? তাহলে এখন এই যে হেড, এইখানে যে হেড আছে, এইখানে আইসা হেডটা কমবে। অর্থাৎ এইখানে যে পানির চাপ আছে, হেড কমা মানে পানির চাপ কমা। হেড কমা মানে কি? পানির চাপ কমা। এইখানে যে পানির যে চাপ আছে, এদিকে যত সামনে আগাবে তত পানির চাপটা কমবে। ঠিক আছে? আচ্ছা, এইখানের পানির চাপটাকে ধরো P1। পানির চাপটাকে কি ধরো? P1 বা চাপের তীব্রতা ধরলাম আমরা। চাপের তীব্রতা এটা P1 অথবা ρ1। এটাকে আমরা ρ1 ধরলে সবচেয়ে ভালো হয়। রো এবং পি তোমাদের বইতে খুব ভালোভাবে গুলাইছে। ঠিক আছে? আচ্ছা, এইখানে পানির চাপের তীব্রতা এটা হচ্ছে কি? ρ2। বোঝা গেছে কথা? এইখানকার চাপের তীব্রতা ρ1 আর এখানকার চাপের তীব্রতা ρ2। এখন বলছি কি? ρ2টা কম, ρ1টা বেশি। এখানে চাপের তীব্রতা বেশি, এখানে চাপের তীব্রতা কম। তাইলে যতটুকু কম হবে, ওইটা কম হয়েছে কিসের জন্য? ঘর্ষণের কারণে। কিসের জন্য? ঘর্ষণের কারণে। তার মানে এদিকে যখন আসছে তখন এই সারফেস তাকে একটা বিপরীত দিকে বাধা দিছে, বিপরীত দিকে বাধা দিছে। বোঝা গেছে কথা? তাহলে এইটুকুই হয়েছে আমাদের ঘর্ষণের বাধা, ঘর্ষণজনিত কারণে বাধা। আর এই বাধা দিলে কি হবে? আমার চাপ কমবে। আর চাপ কমা মানে কি? হেড কমা। চাপ কমা মানে কি? পি যদি কমা যায়, হেড কমা যাবে না? পি যদি কমা যায়, এস কমা যাবে না? অর্থাৎ এইচ কমা মানে পি কমা। এইচ কমা মানে কি? পি কমা বা রো কমা, যাই বলো না কেন। আচ্ছা, তো তাহলে আমরা বলতে পারি এইখানকার যে চাপ, তার চাইতে এইখানকার চাপ কম। এইটা হচ্ছে রো দিয়ে প্রকাশ করছি আমরা, মানে চাপের তীব্রতা। এর সাথে যদি তুমি ক্ষেত্রফল গুণ দাও, পাইপের যে ক্ষেত্রফল, এইখানকার যে গোলাকৃতির যে ক্ষেত্রফল আছে, এটাকে গুণ দিলে কি পাবো? মোট চাপ পাবো। কি পাবো? চাপের তীব্রতার সাথে ক্ষেত্রফল গুণ দিলে কি পাই? মোট চাপ। এর সাথেও যদি আমরা এ গুণ দেই, তাহলে এখানেও কি পাবো? মোট চাপ পাবো। তাহলে এইখানকার মোট চাপ এবং এইখানকার মোট চাপ দুইটা পেয়ে গেলাম। এখন এই দুইটার মধ্যে যে পার্থক্য, ওইটাই হবে আমাদের ঘর্ষণজনিত বাধা। 202 পৃষ্ঠায় যাও, দেখো উপরের দিকে তোমরা পাবা কি বলা হয়েছে? উল্লেখ্য 1 এবং 2 মানে 2 সেকশনের চাপের তীব্রতা সমান। আচ্ছা, চাপের তীব্রতা সমান এখানে আমরা মানে তাত্ত্বিকভাবে হয়তো বা সমান, যদিও উভয় সেকশনের ওপর অনুভূমিক বল ক্রিয়া করে, তাই আমরা পাই এখানে একটা ভুল আছে, একটা লাইন ভুল আছে। P1A ইকুয়াল টু P2A ইকুয়াল টু ঘর্ষণজনিত বাধা। এই লাইনটা এভাবে তোমরা লিখবা না, দ্বিতীয় লাইন থেকে লিখবা P1A মাইনাস P2A ইকুয়াল টু ঘর্ষণজনিত বাধা, যেটা আমরা এতক্ষণ ধরে বুঝাইলাম। তাহলে এই P1A মাইনাস P2A এটা সমান কি? ঘর্ষণজনিত বাধা। এই ঘর্ষণজনিত বাধা মানেই কিন্তু হেড লস না। ঘর্ষণজনিত বাধা মানেই হেড লস না। এখন এই উভয় পাশে আমরা এ ওমেগা দিয়ে ভাগ দেব। কি দিয়া? এখানেও এ ওমেগা দিয়ে ভাগ দেব, এ ওমেগা দিয়ে ভাগ দেব, আর এই পাশেও এ ওমেগা দিয়ে ভাগ দেব। এখন তোমাদের প্রমাণ হয়ে গেছে, তোমরা এখন লাইন বাই লাইন সামনে আগাইলি তোমরা এটা পেয়ে যাবা। আচ্ছা, তাইলে দেখো এইখান থেকে এ আমরা কমন নিয়ে নেই, এপাশে এ যদি আমরা কমন নিয়ে নেই, তাইলে কি দাঁড়ায়? উপরে থাকবে
এ ইন্টু পি পি ওয়ান মানে রো ওয়ান, ওটা রো ওয়ান মাইনাস রো টু বাই এ ওমেগা, আর এ পাশে যা আছে ওরে এইভাবে রাইখা দিই, ঘর্ষণজনিত বাধা বাই এ ওমেগা। আচ্ছা, এখান থেকে এ এ যদি কাইটা দেই তাহলে কি থাকে, পি ওয়ান রো ওয়ান মাইনাস রো টু বাই ওমেগা। ঠিক আছে, এখন রো ওয়ান মাইনাস রো টুটা আসলে কি, চাপের তীব্রতা, চাপের তীব্রতা। এখন এই যে রো ওয়ান বাই এখানে যে আমরা দেখছি রো বাই ওমেগা, এটা আসলে কি, এইচ, এটা আসলে কি এইচ। তার মানে ওইটার বদলে আমরা সরাসরি এইচ এফ লিখতে পারি। এটার বদলে কি লিখতে পারি, এইটার বদলে আমরা লিখতে পারি এইচ এফ। এইচ এফ মানে কি, ঘর্ষণজনিত হেড লস, ঘর্ষণজনিত হেড লস। এটা মনে হয় ক্লিয়ার হয় না সবাই, এই পর্যন্ত তো সবাই পারবো না। এই যে এ কাইটা দেবো, তাহলে উপরে থাকবে কি পি ওয়ান অথবা রো ওয়ান মাইনাস রো টু বাই ওমেগা, আর রো বাই ওমেগা মানে কি হেড। আর এখানে যেহেতু দুইটা বিয়োগ করছি, দুইটার পার্থক্য, তার মানে হেডের পার্থক্য। কিসের পার্থক্য, হেডের পার্থক্য। আর হেডের পার্থক্যটাই কি, হেড লস, হেড লস। বোঝা গেছে কথা, আগে যে হেড ছিল এখন যে হেড হয়েছে, এই দুইটার মধ্যে পার্থক্যটাই কি, হেড লস। তাইলে রো ওয়ান মাইনাস রো টু বাই ওমেগা, এটা মানেই হেড লস, এটা মানেই কি হেড লস। তাহলে এটার বদলে আমরা হেড লসের যে সংকেত এইচ এফ এটা বসাই দিলাম। আচ্ছা, এরপরে এপাশে কে কে রইলো দেখো তো, এপাশে কে কে রইলো, আমরা এটাকে মুইসা ফালাইতে পারি এখন। আচ্ছা, তাহলে দেখো এই পাশে কে রইলো, এই পাশে রইলো এইচ এফ নাকি, ইকুয়াল টু এ পাশে কে কে আছে, উপরে আছে ঘর্ষণ জনিত বাধা, আর নিচে কে রইলে এ ওমেগা। এখন এ মানে কি, ক্ষেত্রফল, পাইপের ক্ষেত্রফল। পাইপের ক্ষেত্রফল কিভাবে বাইর করব, পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু ওমেগা, ওমেগারে রাইখা দেয়। এখন ঘর্ষণজনিত বাধাটার মান কত আসবে, ঘর্ষণজনিত বাধার মান কত আসবে, একটা দেখো বড় একটা লাইন আছে মাঝামাঝি। ঠিক আছে, ঘর্ষণজনিত বাধা এইটা সমান হয়েছে প্রতি একক দৈর্ঘ্যে, প্রতি একক ক্ষেত্রে একক বেগে ঘর্ষণজনিত বাধা, যেটাকে এফ প্রাইম দিয়ে প্রকাশ করব। আমরা কি দিয়ে প্রকাশ করব, এফ প্রাইম। অর্থাৎ একক ক্ষেত্রে ঘর্ষণজনিত বাধাকে কি দিয়ে প্রকাশ করব, এফ প্রাইম। এখন ক্ষেত্রফল কত, ভেজা তলের ক্ষেত্রফল ইন্টু বেগের বর্গ, ইন্টু কি বেগের বর্গ। অর্থাৎ এই লাইনটা মুখস্থ করবা সরাসরি, এই লাইনটা কি মুখস্থ করবা। কি আছে, আমরা লিখতে পারি ঘর্ষণজনিত বাধা। আচ্ছা লিখি, ঘর্ষণ জনিত বাধা এইটা সমান একক ক্ষেত্রে ঘর্ষণ জনিত বাধা, একক ক্ষেত্রে ঘর্ষণ জনিত বাধা, যেটাকে এফ প্রাইম দিয়ে প্রকাশ করব। কি দিয়া, এফ প্রাইম। এর সাথে গুণ হবে কি, এর সাথে গুণ হবে ভেজা তলের ক্ষেত্রফল, ভেজা তলের ক্ষেত্রফল। এর সাথে আবার গুণ হবে বেগ স্কোয়ার, বেগ স্কোয়ার। আর কিছু আছে, আচ্ছা। তো এখন ভেজা তলের ক্ষেত্রফলটা কত, ভেজা তল মানে কি, একটা পাইপের মধ্যে দিয়া ধরো পূর্ণ প্রবাহে কি হইতেছে, পানি প্রবাহিত হইতেছে। তাইলে ভেজা তল বলতে কি বুঝি আমরা, এর মধ্যের যে তলটা আছে পুরো তলের ক্ষেত্রফল, গোল যে তলটা আছে এর মধ্যে পাইপের ভিতরে যে গোল তলটা আছে ওই পুরোটার ক্ষেত্রফল। ওটার ক্ষেত্রফল কিভাবে পাবো, এই পরিধি এর সাথে গুণ হবে দৈর্ঘ্য, এই পরিধি এর সাথে গুণ হবে কি দৈর্ঘ্য। এটা কি বুঝি আমরা, এটা কি বুঝি, দেখো এইটাকে ধরো একটা পাইপ, এই যে গোল করলাম, ঠিক আছে, একটা কি পাইপ। এখন চাচ্ছি এই ভিতরের যে দেওয়ালটা আছে এর ক্ষেত্রফল বাইর করতে। তাহলে কি করব, আমরা পাইপটারে কাইটে ফেলাইলাম, কাইটে এরকম সোজা বানাই ফেলাইলাম। এখন এই যে তলটা, এই তলটার ক্ষেত্রফলটাই তো কি আমার ভিতরের ক্ষেত্রফল, তাই না। এখন এইটার ক্ষেত্রফল মানে কি, এই যে গোল অংশ যখন ছিল তখন এই পুরোটার দৈর্ঘ্যই তো এখন এই চ্যাপ্টা হয়ে গেছে নাকি। এখন এই দৈর্ঘ্য গুণ প্রস্থ অথবা দৈর্ঘ্য গুণ প্রস্থ যাই বলো না কেন, এই দুটো গুণ দিলেই তো হয় নাকি। তাহলে এখন এইটার যে এই যে ভিতরের যে দৈর্ঘ্যটা এটা কিভাবে পাবো, এটা মানে পরিধি, এটা মানে কি পরিধি। তাহলে পরিধি সমান হয়েছে পাই ডি, পরিধি সমান কি পাই ডি। এই যে গোল অংশ, এই গোল অংশের দৈর্ঘ্য টোটাল হয়েছে পাই ডি, এর সাথে গুণ যদি দাও এল দৈর্ঘ্য, তাইলে আমরা ভিতরের ভেজা অংশের ক্ষেত্রফল পাওয়া যাব। অর্থাৎ এই ভেজা তলের ক্ষেত্রফল এর বদলে আমরা লিখতে পারি পাই ডি ইন্টু এল। তাইলে ঘর্ষণজনিত বাধা টোটালটা হয়েছে এইটা নাকি, এখানে আছে এফ প্রাইম ইন্টু পাই ডি ইন্টু এল, আর সাথে আছে কে ভি স্কোয়ার। তাইলে এটাকে আমরা ওই যে ঘর্ষণজনিত যে বাধা আছে ওখানে ওই মানটাকে যদি বসায় দিই, কত পেজে ছিল 202 পেজে। আচ্ছা, এখন যদি ওখানে আমরা এই মানটাকে বসায় দেই তাহলে দেখো আমাদের সূত্র হয়ে যাবে। আচ্ছা, তো এখন
এইখানে বসাই দিই। এখানে ছিল এফ প্রাইম ইন্টু পাই ডি এল ইন্টু ভি স্কোয়ার। আচ্ছা, এখন এই যে এফ প্রাইমের আর একটা মান আছে, ঠিক আছে? এফ প্রাইম মানে কি? আমরা ঘর্ষণজনিত বাধার কথা বলছিলাম একক দৈর্ঘ্যে। কোন দৈর্ঘ্যে? একক দৈর্ঘ্যে। এফ প্রাইম বের করার সূত্র হয়েছে এফ ওমেগা বাই 2g। এফ ওমেগা বাই কি? 2g। এই যে এফ প্রাইম, এই এফ প্রাইমের মান হয়েছে এফ ওমেগা বাই 2g। অর্থাৎ ঘর্ষণজনিত যে সহগ আছে, ঘর্ষণ সহগ, এর সাথে ওমেগা গুণ দেবা আর ভাগ দেবা 2g দিয়া, তাইলে কি পেয়ে যাবা? এফ প্রাইমের মান পাবা। মুখস্থ মান, বুঝছো? এগুলার প্রতিপাদন করার দরকার নাই। এখন যদি আমরা এটার ওলট পালট করি তাইলে এইটা চলে আসবে, ঠিক আছে? এই হয়েছে প্রমাণ। বোঝো আর না বোঝো মুখস্থ করতে হবে। আচ্ছা, এই অধ্যায়ে আরও একটা সূত্র আমরা শিখব। এই অধ্যায়ে 2টা সূত্র শিখবা আর 2টা সূত্র দিয়ে অঙ্ক করবা। আর একটা সূত্র শিখব, এটা হচ্ছে ঘর্ষণজনিত হেড লস, নাকি? ঘর্ষণজনিত হেড লস। হেড লসের পাশাপাশি আমরা চেজির একটা সূত্র শিখব। কিসের সূত্র? চেজির সূত্র। চেজির সূত্র কি তোমরা এর আগে কোথাও পাইছো? তোমরা হাইড্রোলজি কি পাইছো সাবজেক্টটা? হাইড্রোলজির মধ্যে চেজির সূত্র ছিল, ম্যানিংসের সূত্র ছিল। তোমরা কেন পাও নাই? আচ্ছা, চেজির একটা সূত্র হয়েছে, চেজির সূত্র ভি ইকুয়াল টু বেগ বের করার সূত্র। কিসের সূত্র? বেগ বের করার সূত্র সি রুট ওভার এম আই। এটারও একটা প্রমাণ আছে, এটারও একটা প্রমাণ আছে, এটা করার দরকার নাই। তাহলে কি? ভি ইজ ইকুয়াল টু সি রুট ওভার এম আই, এটা হচ্ছে ভি। আচ্ছা, এখন যদি তুমি কিউ বাইর করতে চাও, কিউ সমান কি? তাইলে এ ভি না? তাহলে এই ভি এর জায়গায় এবার কি বসাবা? সি রুট ওভার এম আই। তাইলে আমাদের কিউ এর মান বের হয়ে যাবে। বোঝা গেছে কথা? অর্থাৎ বেগ মাঝে মধ্যে এটা দিয়ে আমরা বাইর করবো। এখন এখানে নোটেশনটা একটু দেখি। সি মানে হয়েছে, এগুলো আমরা আগে কখনো পাই নাই, পাইছি? সি রুট ওভার এম আই এগুলো হাইড্রোলিক্সে কোথাও এখন পর্যন্ত পাই নাই। সি মানে হয়েছে চেজির ধ্রুবক, এটা অঙ্কে দেওয়া থাকবে। সি মানে কি? চেজির ধ্রুবক, এটা অঙ্কে দেওয়া থাকবে। এরপরে এম মানে হয়েছে হাইড্রোলিক গড় গভীরতা। হাইড্রোলিক গড় গভীরতা, এম মানে কি? হাইড্রোলিক গড় গভীরতা। আচ্ছা, এই এম বের করার একটা সূত্র আছে। সূত্রটা কি? সূত্র হয়েছে, ধরো এরকমের একটা খাল, আগে আমি খাল দিয়ে বুঝাই, তারপরে পাইপ দিয়ে বুঝাই। ধরো এটা একটা খাল অথবা একটা নালা অথবা একটা ড্রেন, ঠিক আছে? যার মধ্যে দিয়ে এরকমের ভাবে ময়লা বা পানি অথবা যে কোনো কিছু প্রবাহিত হইতেছে এই উচ্চতায়। এটার উচ্চতা আরও ছিল, এর উচ্চতা আরও ছিল। এখন এই উচ্চতায় পুরোটাই আছে ময়লা পানি বা তরল, ঠিক আছে? এখন এ প্রবাহিত হইতেছে। এখন এই যে এই এম বের করার পদ্ধতি হয়েছে, এখানে দেখো, এই যে পর্যন্ত পানি আছে তার ভিতরের যে ক্ষেত্রফল, ঠিক আছে? এখানকার যে ক্ষেত্রফল এবং এই ভেজা পরিসীমা, সিক্ত পরিসীমা বলি আমরা ওটাকে, কি বলি? সিক্ত পরিসীমা। ভেজা পরিসীমা মানে ভিজা আছে, চারপাশের যেটুকু ভিজা আছে কতটুকু? দেওয়াল ভিজা আছে কতটুকু? এই জায়গা থেকে এই পর্যন্ত এতটুকু, আর এই জায়গা থেকে এই পর্যন্ত এতটুকু, আর নিচে তলদেশের এতখানি, ঠিক আছে কথা? তাইলে দেখো এখানে আমরা এই যে এইটার যদি তুমি উচ্চতা ধরো, এটার যদি তুমি উচ্চতা ধরো, এটাও উচ্চতা, তাহলে এখানে এইটুকু কি? বি। তাইলে ভেজা পরিসীমা কত হবে? 2h প্লাস বি, নাকি? আর এটার ক্ষেত্রফল কি? এই থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য গুণ প্রস্থ বা উচ্চতা। তাইলে ক্ষেত্রফল হয়েছে কি? বি ইন্টু এইচ। এই দুইটার যে অনুপাত বা ভাগফল, এটাই হয়েছে হাইড্রোলিক গড় গভীরতা, ঠিক আছে? পাইপের ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে হাইড্রোলিক গড় গভীরতা হয় d/4। আমরা পাইপেরটা একটু দেখি। দেখো, একটা পাইপ এরকমের ভাবে ধরো ছিল, ঠিক আছে? এরকম ভাবে ছিল। এখন ধরো পাইপে এরকমের ভাবে অর্ধেক পানি দিয়া প্রবাহিত হইতেছে, নিচের অর্ধেক দিয়া পানি যাইতেছে, উপরের অর্ধেক ফাঁকা, ঠিক আছে? তাইলে দেখো এখন এই যে অর্ধেকের ক্ষেত্রফল কত? এই অর্ধেকের ক্ষেত্রফল কত? পুরোটার ক্ষেত্রফল কত ছিল? পাই ডি স্কোয়ার বাই 4। অর্ধেকের কত? তাইলে এরা আরো 2 গুণ হইবে, তাহলে পাই ডি স্কোয়ার বাই 8, নাকি? পাই ডি স্কোয়ার বাই 8। আর এই পরিসীমা, পুরোটা পরিসীমা কত ছিল? 2 পাই, আর অথবা এখন যেহেতু ডি দিয়ে করতেছি পাই ডি, পুরো পরিসীমা কি ছিল? পাই ডি। তাহলে অর্ধেক কত হবে? হ্যাঁ, পাই ডি বাই 2। তাইলে আমাদের পরিসীমা হবে পাই ডি বাই
2। এখন এইটাকে যদি আমরা ভাগ দেই, এটাকে যদি কি দেই, ভাগ দেই, তাহলে দেখো রেজাল্ট কি আসে, এটার নিচে কি ভাগে, এটা এখানে যদি আমরা এর সাথে গুণ দিয়ে দেই তাহলে উল্টা যাবে, এই পাইডিটা নিচে চলে আসবে আর 2টা উপরে চলে যাবে। এখন দেখো কাটাকাটি করো, তাহলে এখানে থাকে কি ডি থাকে, আর এইটারে কাটো, তাহলে কত থাকে 4 থাকে, আর এই পাইও কাইটা দাও, তাহলে কত থাকে রেজাল্ট D/4। এই D/4টাই হয়েছে তোমার হাইড্রোলিক গড় গভীরতা এম এর মান। বোঝা গেছে কথা? এম এর মান ম্যাক্সিমাম ক্ষেত্রেই D/4 হয়। এটা যদি সম্পূর্ণ প্রবাহিত হইতো, সম্পূর্ণ যদি প্রবাহিত হইতো, সম্পূর্ণ কি অর্থাৎ পুরোটাই পানি দিয়ে প্রবাহিত হইতেছে, তাহলে তো পুরোটাই ভেজা, পুরোটাই ভেজা, তাইলে এখানে হয়তো কত, এখানে হয়তো 4, আর এখানে হয়তো কত শুধু পাইডি, তাহলে এটাকে যদি আমরা উল্টাই দিতাম তাইলেও ওই D/4ই হইতো, তাইলেও কি D/4ই হইতো। বোঝা গেছে? তাইলে গোলাকৃতির পাইপের ক্ষেত্রে আমাদের এম এর মান, কার মান, এম এর মান, এম এর মান সবসময় কি হয় D/4 হয়, এইটা মাথায় রাখলেই চলবে, আর কিছু তেমন দরকার নাই। এখন এমটা কিভাবে আসলো এটাও মানে বোঝার একটা বিষয় আছে, তোমরা যারা ভালো তারা এই জিনিসটা মাথায় রাখবা যে এমটা আসলে কি, এমটা আসলে কি ক্ষেত্রফল বাই সিক্ত পরিসীমা, ক্ষেত্রফল বাই সিক্ত পরিসীমা। তোমরা টুটুল সমাজিরে চেনো, টুটুল সমাজিরে চেনো, টুটুল সমাজি এই 2-3 দিন ধরে দেখতেছি ক্লাস দিতেছে, মানে এই সব জিনিস আর কি সে শিখাইতেছে কীরকমের কি। এর মধ্যে দেখলাম সে এই হাইড্রোলিক গড় গভীরতা, মানে এখানে ম্যানিংসের একটা সূত্র আছে, সেই ম্যানিংসের সূত্রটা আর কি একটু বুঝাইলো সেদিন, ভালোই। আচ্ছা, তো তাহলে আমরা 2টা সূত্র পাইলাম এখন পর্যন্ত নাকি? এই অধ্যায়ে আমাদের এই 2টা সূত্রই লাগবে। ও আচ্ছা, আইটা বাকি রয়েছে আমাদের। এই যে এখানে এই আইটা হয়েছে যে হেড লস যেটা পাবো, সম্পূর্ণ যে হেড লস, এর যদি আমরা পাইপের দৈর্ঘ্য দিয়ে ভাগ দেই তাইলে আই পাবো। বোঝা গেছে? হেড লসকে পাইপের দৈর্ঘ্য দিয়ে ভাগ দিবা, অর্থাৎ এই আই ইজ ইকুয়াল টু এই যে হেড লস যা পাবা এর ভাগ দিবা এল দিয়ে ভাগ দিবা, তাইলে আইরে পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, আমরা একটা ম্যাথ দেখি। 204 পৃষ্ঠায় উদাহরণ 2 নাম্বার বাইট করো। 204 পৃষ্ঠায় উদাহরণ 2 কি বলা হয়েছে যে 200 মিটার লম্বা একটা 190 মিলিমিটার ব্যাসের পাইপ দিয়ে 2.6 মিটার পার সেকেন্ড বেগে পানি প্রবাহিত হইতেছে। ঠিক আছে? বেগ দিয়া দিছে, উক্ত পাইপের ঘর্ষণজনিত হেড লস নির্ণয় করো। 2টা তথ্য আরও দিয়া দিছে। ডার্সির সূত্র, এটা ডার্সির সূত্র হবে না, এখানে এই যে সূত্রটা এটা ডার্সির সূত্র। ঠিক আছে? ডার্সির সূত্র থেকে আসছে, এটা আমরা ঘর্ষণজনিত বা সহগ, ঘর্ষণ সহগ যেটা এফ, সেটা লেখা উচিত ছিল এখানে। আর নিচে লেখছে চেজির সূত্র, চেজির সূত্র না, ওরা চেজির ধ্রুবক, সেটা আসলে কি চেজির ধ্রুবক। এই 2টা মান দেওয়া আছে। এখন আমরা দেখি যে কোনটা দিয়া কিভাবে কি করতে হবে, আমাদের কি বাইর করতে বলছে, আমাদের হেড লস বাইর করতে বলছে নাকি? এখন এই যে হেড লস বাইর করার সব তথ্য কি এখানে দেওয়া আছে এই সূত্র দিয়া? এখানে যেহেতু 2টা তথ্য দিছে, তার মানে 2টা তথ্য দিয়েই আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, এখানে এইচ এফ এটা সমান আমরা লিখতে পারি, কি দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, ডি দেওয়া আছে নাকি? দৈর্ঘ্য দেওয়া আছে কত 260 মিটার, আর কি ডি সমান কত মিলিমিটার, তার মানে 0.190 মিটার। আর কি দেওয়া আছে, বেগ ভি 2.6 মিটার পার সেকেন্ড। আর কি দেওয়া আছে, এফ দেওয়া আছে, এফ সমান 0.005, আর সি দেওয়া আছে কত 55। আচ্ছা, তাহলে এখন এখানে মান বসাই দিলেই কিন্তু এই সেফ একটা বাইরে যায়, এটা নিয়ে ঝামেলা নাই, আছে? আচ্ছা, এরপরে চেজির সূত্র দিয়ে কিভাবে বের করব? চেজির সূত্র দিয়ে বের করার আমরা জানি চেজির সূত্র ভি ইকুয়াল টু সি রুট ওভার এম আই। ঠিক আছে? এখন এই ভি দেওয়া আছে 2.6, এখন এর মধ্যে মানে হেড লস বের করবো কেমনে? হেড লসের কোনো অপশন আছে এর মধ্যে? নাই, দেখা পক্ষে নাই, কিন্তু এখানে আছে কি আই আমরা শিখছিলাম কি এইচ এফ বাই এল। এখন এইখানে যদি আই এর জায়গায় তুমি ওইটারে বসাও, সি এর জায়গায় তুমি বসাও 55, ঠিক আছে, ইনটু রুট ওভার এম কত হবে D/4, ডি কত 0.190/4, তাহলে এখানে কিছু একটা মান পাওয়া যাবে 0. কত 05, এম সমান কত 0.05 এত মিটার। আচ্ছা, তাহলে এল এর জায়গায় এই যে এম এর জায়গায় বসাবো 0.05,
আর এল এর জায়গায় বসাবো কি এইচ এফ বাই এখানে কি এল না তো এটা আই, এল এল মানে কত কত মিটার টোটাল 260 মিটার। তাইলে অজানা আছে কার মান এইচ এফ এর মান, তাহলে এখান থেকে এইচ এফ সমান কিছু একটা বের হবে। ঠিক আছে, এই অধ্যায়ের অঙ্কগুলো এই পর্যন্তই লিমিটেড। আরও কিছু অঙ্ক আছে, যেমন এই যে এইচ এফ মাঝে মধ্যে আমাদের এখানে টোটাল যে তোমার ইসের পরিমাণ নির্গমনের পরিমাণ দেওয়া থাকে, তাহলে নির্গমনের সূত্র এটা দিয়ে আর একটা সূত্র আছে না কি জানি এফ এল কিউ স্কোয়ার বাই 3d5 এরকম একটা সূত্র আছে। ওকে, এটা আমরা হেড লসের সময় করছি। এইটা বের করার সূত্র এফ এল কিউ স্কোয়ার বাই 3d5, এই সূত্রটাই এইটা। যদি এখানে আমাদের বেগ দেওয়া থাকে, হ্যাঁ বেগের ক্ষেত্রে এইটা, আর যদি তোমার টোটাল নির্গমন দেওয়া থাকে তাইলে এই সূত্র ব্যবহার করা যাবে। ঠিক আছে, তো এই মাঝে মধ্যে এই সূত্র দিয়েও করা লাগতে পারে। অধ্যায় এটা শেষ, পরের অধ্যায় যাও। হ্যাঁ হ্যাঁ কিউ নির্গমনের পরিমাণ, হ্যাঁ অধ্যায় শেষ, 10 অধ্যায় যাও, 10 অধ্যায় দ্রুত। আচ্ছা একটু পজ করো। আমরা এতদিন লাস্ট যে ক্লাসগুলো আমাদের ছিল ওখানে আমাদের অরিফিস ছিল, মাউথ পিস ছিল, ছিল না? অরিফিস মাউথ পিস কি? একটা ট্যাঙ্কের একটা ছিদ্র ছিল, মাউথ পিসে কি ছিল? একটা পাইপ ছিল সাথে, তাই না? এই যে নস এবং ইয়ার এটাও অনেকটা সেই রকমেরই ছিদ্র, কিন্তু এটা আকারে অনেক বড়, এটা আকারে অনেক বড়। একটা পাত্রের অথবা এই ধরো একটা পানির ট্যাঙ্ক আছে, বাঁকা হইতেছে না, আচ্ছা হোক বাঁকা, এটা ধরো একটা পানির ট্যাঙ্ক, এই হয়েছে পানির ট্যাঙ্ক, এর ভিতরে পানি আছে। এখন আমি কি করলাম, আমি নিচ দিয়ে যদি একটা ছোট ছিদ্র বানাই, নিচ দিয়ে যদি একটা ছিদ্র বানাই তাহলে এটারে আমরা বলতে পারি অরিফিস। কি বলতে পারি? অরিফিস বলতে পারি। কিন্তু ছিদ্রটা যদি এইখানে না দিয়া এই উপরের দিকে বড় কইরা বানাই, এইখানে যদি বড় কইরা এরকমের ভাবে বানাই, ঠিক আছে, তাহলে এটার নাম হবে নস। এটার নাম কি হবে? নস হবে। বোঝা গেছে কথা? নস উইয়ার, এই এটার কাজ কি না, উইয়ার না, এটা নস। এই নসের কাজ হয়েছে আমার নির্গমনের পরিমাণটাকে পরিমাপ করা, কিউ এর মান বের করা। কার মান? কিউ মান। অর্থাৎ ধরো ধরো একটা ড্রেন দিয়া অথবা একটা নালা দিয়া পানি যাইতেছে, ওইখান থেকে কি পরিমাণে পানি প্রতি সেকেন্ডে পাস হইতেছে, এইটা কিভাবে বাইর করব? এইটা বাইর করার পদ্ধতি হয়েছে এই নসের সূত্র দিয়ে আমরা বাইর করব। বোঝা গেছে কথা? এটা কি করব, ধরো এটা নালা দিয়ে পানি যাইতেছে, ওর উপরে আমি একটা নচ আকৃতির কিছু একটা রাইখা দিলাম, তাইলে শুধু নচের মধ্যে দিয়ে যখন পানিটা প্রবাহিত হবে তখন নচের উচ্চতা এবং ওখানকার যে হেড এগুলো বিবেচনা করে আমরা কিউ এর মানটা বের করবো। এখন ধরো এইখান থেকে যে এই যে ফাঁকা জায়গাটা, এর উপরে যদি পানি থাকে, এই পর্যন্ত ধরো একেবারে পানি একেবারে টুইটুম্বুর অবস্থায় আছে, এখন এইখান থেকে যে ফাঁকাটা থাকবে এখান থেকে পানি এরকমের ভাবে নির্গত হবে, হবে না? পানি এভাবে নির্গত হবে। এই যে পানি যে নির্গত হইলো, এটা কি আকৃতিতে নির্গত হইতেছে? জেট আকৃতিতে হইতেছে না? জেট আকৃতিতে মানে কি? সে ফোর্সে নির্গত হবে, একটা নির্দিষ্ট দূরত্বে যাইয়া তারপরে পরে, এটাই তো জেট আকারে নাকি? এখন এই যে নচে যখন জেট আকারে নির্গত হয় তখন এটাকে আমরা বলি ভেইন। কি বলি? ভেইন, ভেইন, ভেইন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তোমরা দেখো 214 পৃষ্ঠায় উপরের দিকে দেখো, নচ এবং ওয়ারের যে সংজ্ঞা দেওয়া হয়েছে ওখানে দেখো নচের সংজ্ঞা এখানে পাবা, এবং দেখো ভেইন বা নেইপ মানে জেট আকারে যেটা নির্গত হইতেছে, পানির যে কি বলা যায়, যে ধারাপাত যেটা, ওইটাই হয়েছে মূলত কি ভেইন। আর এই যে নিচের দিকের যে দেওয়ালটা থাকে, এই বরাবরে এই যে নিচে এখানে যে দেওয়ালটা থাকে, এই দেওয়ালটাকে আমরা কি বলবো? ক্রিস্ট অথবা সিল বলা হয়। কি বলা হয়? ক্রিস্ট অথবা সিল। এখন এই যে নির্গমন, এখান থেকে যে নির্গমনের পরিমাণ কিউ, এটা বের করার বিভিন্ন আকৃতির নস পাওয়া যায়, আকৃতি অনুযায়ী সূত্র বিভিন্ন রকমের হয়। এই যে নসটা, এটা আমরা আয়তাকার নস আঁকছি। কি আকৃতির নস আঁকলাম? এটা চাইলে এরকমের ভি নস হইতে পারে। কি নস? ভি নস, ভি আকৃতির মানে ত্রিভুজ আকৃতির নস, ঠিক আছে। অথবা এটা একটা ট্রাপিজয়েডাল হইতে পারে, এরকমের ধরো আয়তাকার আছে, এই আয়তাকারের নিচে একটা ভি নস আছে এরকমের ভাবে, ঠিক আছে। অর্থাৎ উপরে কিছু অংশ আয়তাকার আর নিচে আবার কিছু অংশ ত্রিভুজাকার, এরকমের ভাবে হইতে পারে, ঠিক আছে। আবার এটা দোতলা আয়তাকার হইতে পারে। কয়তলা? 2 তলা। এই যে এখানে নিচে আর একটা
আয়তাকার, এরকমের ভাবে হইতে পারে। ঠিক আছে, তার মানে নসের আকৃতি বিভিন্ন রকমের হইতে পারে। এখন এই আকৃতি অনুযায়ী আমরা সূত্রগুলা মুখস্থ করব। হ্যাঁ, আকৃতি অনুযায়ী সূত্রগুলা মুখস্থ করব। যদি আয়তাকার নস হয়, তোমরা প্রথম পেজে যাও, আয়তাকার যদি নস হয়, আয়তাকার নচের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি? 2/3 সিডি সাথে আছে কি ডিটা ছোট নাকি, সিডি বি, এরপরে কি √2g, এরপরে h⁻³ অথবা 1.5 কার পরিমাণ কিউ এর। আচ্ছা, তোমরা কি অরিফিসের যে সূত্র ছিল আর এইটার মধ্যে কোনো পার্থক্য পাইতেছো? হ্যাঁ, কি ছিল? এইচটা পার্থক্য ছিল নাকি, এইচটা পার্থক্য ছিল, আর বাকি সবাই মোটামুটি এখানে সেম আছে নাকি। আচ্ছা, তাহলে এখন এই যে সূত্রটা, এই সূত্রটা কিভাবে আসলো এই প্রমাণটা আমাদের চাই। ঠিক আছে, এই প্রমাণটা আমাদের করতে হবে। অর্থাৎ আয়তাকার নচের ক্ষেত্রে প্রমাণ করো যে q = 2/3 cdb √2g h⁻³ কত 3/2। আচ্ছা, এই প্রমাণটা একটু সবাই, আচ্ছা অন্যান্য সূত্রগুলোও আমরা একটু দেখি। এটা কিসের ক্ষেত্রে? আয়তাকারের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে ত্রিভুজাকৃতির ক্ষেত্রে সূত্রটা হবে কি 8/15, এই 2/3 যেখানে আছে ওখানে হবে 8/15, আর বাকি যারা আছে সিডির জায়গায় থাকবে, বিটা থাকবে না, বিটা আর থাকবে না। বি এর বদলে আমরা লিখব tan θ/2। কি লিখব? tan θ/2। আচ্ছা, এটার নোটেশনটা একটু দেখি। এইটা ধরো একটা আয়তাকার নস, এটা একটা আয়তাকার নস। এই নচের যে চওড়া, এই চওড়াটা আসলে দৈর্ঘ্য বলা হয়, এটাকে বলা হয় নচের দৈর্ঘ্য বি। আর এইটার যে উচ্চতা, এই উচ্চতাটা বা পানির যে উচ্চতা, যে উচ্চতায় পানি ফ্লো হইতেছে, ওই উচ্চতাটা হইছে এইচ, সিডি মানে নির্গমন সহগ। ঠিক আছে, আর বাকিগুলো তো আমরা জানি না। আচ্ছা, এরপরে কি বলছি, ভি আকৃতির যে নস, ত্রিভুজাকৃতির যে নস 8/15, সাথে আছে সিডি, আর এর সাথে আছে কি 2g, এর সাথে আমাদের tan θ থাকবে। কি থাকবে? বি এর বদলে এখানে tan θ/2, এবং সাথে আগের মতো এইচ এর উপরে পাওয়ার থাকবে 2.5। আগে ছিল 1.5, ত্রিভুজাকৃতির পাওয়ার কত? 2.5, ত্রিভুজাকৃতির পাওয়ার কত? 2.5, আর এখানে আছে কত? 8/15। দেখা যায় শিমুল? আচ্ছা, তো তাহলে এখন এই θ/2টা কি? আমরা আয়তাকার নসটা দেখছি এরকমের ভাবে আয়তক্ষেত্রের, কিন্তু ত্রিভুজাকৃতির নসে কি বলছি? এভাবে, এটাকে ভিনসও বলা হয়। এই হয়েছে ত্রিভুজাকৃতির নস। ঠিক আছে, এখন এই ত্রিভুজাকৃতির যে নস, এর যে উচ্চতা, এই উচ্চতাটা হয়েছে আমাদের এইচ। উচ্চতাটা কি? এইচ। আর এইখানকার যে নিচের দিকে যে কোণ, এই কোণটা হয়েছে থিটা। ঠিক আছে, এটার আর ভি আমাদের কোনো কাজে লাগবে না। এই যে বি, এই বি কোনো কাজে লাগবে না, তবে লাগতে পারে আমার থিটা বাইর করার জন্য, হয়তো বা বি লাগতেও পারে, কাজে লাগতেও পারে। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে সিডি তো নির্গমন সহগ আমরা সবাই জানি, জি 9.81 এটাও জানি, থিটা মানে এই নিচের দিকে কোণ, আর এইচ মানে উচ্চতা। এটা বসাইলে আমরা এটা পাওয়া যাব। সূত্রের মধ্যে খুব বেশি পার্থক্য আমরা হিসাব করব না। দেখো, এখানে ছিল 2/3, এখানে কত? 8/15। মনোযোগ দিতেছো না কেন ইয়ামিন? মিটুর করো গা কেটা? আচ্ছা, আমি ডিস্টার্ব ফিল করি এতে, এভাবে করবা না। আচ্ছা, জি সিডি আমরা জানি, থিটাও আমরা পাইলাম, এইচও আমরা পাইলাম। সূত্র জাস্ট মুখস্থ করতে হবে, আর করার কিছুই নাই। আচ্ছা, এরপরে ট্রাপিজয়েডাল। এরপরে কি? ট্রাপিজয়েডাল। ট্রাপিজয়েডালটা এই দুইটা যদি মুখস্থ রাখতে পারো, তাহলে ট্রাপিজয়েডালটাও পারবা। দেখো, ট্রাপিজয়েডালটা কি রকমের? দুইটার যোগফল, আর কিছুই না। ট্রাপিজয়েডাল আমরা কি বলছি? উপরে একটা আয়তক্ষেত্র থাকবে, এর নিচে কি থাকবে? একটা ভি থাকবে, তাই না? এখন এই আয়তক্ষেত্রের সূত্র কোনটা? এইটা নাকি? তাহলে এটার সাথে যোগ হবে এইটা, এই আর কিছুই না, এটার সাথে যোগ হবে এইটা। এখন এই রকমের যদি থাকে তাহলে তো এই রকমের, কিন্তু মাঝে মধ্যে এটা এই রকমের ভাবে থাকবে। এই পাশে একটা অংশ থাকবে, এই পাশে একটা অংশ থাকবে। ঠিক আছে, এরকমের ভাবে থাকবে। এখন এরকমের থাকলে কি হবে? এই মাঝখানের এই অংশটুকুরে আয়তকার হিসেবে আমরা কল্পনা করে এইটুকুর জন্য সূত্র একবার বসাবো। আর এই পাশে অর্ধ ত্রিভুজ আছে, এই পাশেও কি আছে? অর্ধ ত্রিভুজ আছে। দুইটা ত্রিভুজ মিলে একটা ত্রিভুজ যদি বানায় দেয়, তাইলে ভি এর সূত্র হয়ে যাবে। বোঝা গেছে কথা? এভাবে আমরা করতে পারবো। তাহলে এই যে 2-3টা জিনিস, এটা কি আমরা পাইছি? এটা কি পারবো? এটা কি পারা যাবে? আচ্ছা, এইটা যদি পারা যায়,
তাহলে আমরা দু একটা সূত্র দেখি, ম্যাথ দেখি নাকি। আমি প্রমাণটা চাইছিলাম আজকে করাবো, কিন্তু তোমাদের মনোযোগ পাইতেছি না আমি। প্রমাণটা আমি কালকে করাবো। হ্যাঁ, করাবো। আচ্ছা আচ্ছা, প্রমাণ কি আসছে দেখো তো। আরে বেটা, প্রমাণ তো অনেকবার আসার কথা। আচ্ছা, তাহলে আমরা প্রমাণ পরে করবো। আমরা এই যে নসের দুই একটা ম্যাথ দেখি। হ্যাঁ, আচ্ছা, পৃষ্ঠা নাম্বার দেখো 4, উদাহরণ 4, 221 পৃষ্ঠা। আচ্ছা, উদাহরণ 4-এর আগে উদাহরণ 3 নাম্বারটা একটু কইরা আসি আমরা। দেখো উদাহরণ 3 কি বলা হয়েছে, একটি ট্রাপিজয়েডাল নচের উপরের চওড়া দেওয়া আছে 140। এই যে উপরের এইখানে টোটাল কত, 140 সেন্টিমিটার, 140 সেন্টিমিটার, এবং তলার চওড়া 60। তলার চওড়া কত, 60 সেন্টিমিটার। তাহলে এইখানে কত, এখানে কত, কত হইবে? হ্যাঁ, 40 না, 40। আচ্ছা, এখানে 40, এখানেও কত, 40। আচ্ছা, এরপরে দেখো উচ্চতা বলছে, উচ্চতা কি বলছে, উচ্চতা 30। উচ্চতা কত, 30। উচ্চতা 30। থিটা কিন্তু বলে নাই, বলছে থিটা কত, অর্থাৎ এইখানকার এই কোণটুকু কত বা এই কোণটুকু কত, এসব কিছুই বলে নাই। কিন্তু এটা বের করা যায়। হ্যাঁ, বের করা যায়। হ্যাঁ, তা এই তো পারছো। তাহলে থিটা সমান হবে কত, tan ইনভার্স লম্ব বাই ভূমি। আমরা এইটারে থিটা ধরছি, তাইলে লম্ব অবশ্যই 40, লম্ব অবশ্যই কত, আর এইটা হবে কি, ভূমি। তাইলে কত হবে, 40/30। তাহলে এখান থেকে আমরা থিটা পাইয়া যাব। এইটুকু হয়েছে থিটা, এইটুকু কি থিটা। কত, ওরা মান সরাসরি লেখছে। 1.33, এত কম। তোমরা ডিগ্রিটা লেখো, ডিগ্রিতে আসে কত, tan ইনভার্স 40/30। 53 দশমিক কত, দশমিকে নাও, 13, এত ডিগ্রি নাকি। আচ্ছা, তাহলে এই থিটা সমান 53.13 ডিগ্রি। আর এখানেও তাহলে এটাও কত, সেম, এটাও 53। এবারে আমরা সূত্র করব, এই আয়তাকারের জন্য একবার বসাবো। আচ্ছা, তাহলে দেখো আয়তাকারের জন্য যে তথ্যগুলো দেওয়া আছে, কত বইলা দিছে, পানির হেড বইলা দিছে কত, 20 সেন্টিমিটার। পানির হেড কত, 20 সেন্টিমিটার। আচ্ছা, তার মানে এইচ এর মান চেঞ্জ হয়ে গেছে। এইচ এর মান উচ্চতা। নির্গমন সহগ কত, 0.60। নির্গমন সহগ কত, অর্থাৎ সিডি এটা সমান 0.60। আচ্ছা, এই মাঝখানের আয়তক্ষেত্রের জন্য বি লাগবে না আমাদের, চওড়া বি কত, 60। তাহলে বি সমান 0.60। আর কারে লাগবে, এইচ লাগবে নাকি। এইচ সমান কত, এইচ সমান 0.20 মিটার। আচ্ছা, এখন ত্রিভুজাকৃতির জন্য আর কারে কারে লাগবে, আর কারো লাগবে, আর কাউরি লাগবে না। এখন সব জায়গায় মানটা বসাই দিলে দুইটা যোগ করে দিবা, অথবা সিডি তো এই যে 0.60 দেওয়া আছে, মান বসাই দিলেই হয়ে যাবে, আর কিছু না, বুঝছো। উদাহরণ 4 নম্বরে যাও। উদাহরণ 4 নম্বরে কি বলা হয়েছে, 1 মিটার লম্বা 15 সেন্টিমিটার গভীরতা একটা আয়তাকার নচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সমকোণী ভি নচের উপর দিয়ে আয়তাকার নচের সমপরিমাণ পানি নির্গত হলে নচের গভীরতা নির্ণয় করো। যদি আয়তাকার নচ এবং ত্রিভুজ নচের নির্গমন সহগ দুইটা আলাদা আলাদা দিয়ে দিছে, অর্থাৎ দুইটার নির্গমন বলছে একই, দুইটা দিয়ে একই পরিমাণে নির্গমন হইতেছে। এখন ভি নচের উচ্চতা বাইর করতে বলছে, ভি নচের উচ্চতা। শহীদুল তুই দাঁড়া, দাঁড়া। আচ্ছা, পর অঙ্কটা পর।
আচ্ছা 1 মিটার লম্বা এবং 15 সেন্টিমিটার গভীরতা একটা আয়তাকার নস নাকি? তাহলে আয়তাকার নস, এটা লম্বায় এদিকে লম্বা মানে বি, লম্বা মানে কি বি, বি সমান কত 1 মিটার, আর উচ্চতা কত 15, তার মানে এই যে এইচ এইটার সমান 0.15। আচ্ছা এরপরে পানি প্রবাহিত হইতেছে, এরপর আচ্ছা সমকোণী ভি, ভি নস এরকমের একটা আছে যার কোণের পরিমাণ 90 ডিগ্রি, কোণের পরিমাণ কত ডিগ্রি 90 ডিগ্রি, এর মধ্য দিয়েও কি সমপরিমাণ পানি নির্গত হইতেছে। সোজা কথা এইটার যে কিউ এইটার সমান এই পাশের কিউ, বোঝা গেছে দুইটার কিউ সমান। আচ্ছা এরপরে কি বলছে নচের গভীরতা বের করো, অর্থাৎ এই যে এখানকার এইচ, এই এইচ বাইর করো, এই পাশের এইচ দেওয়া আছে ঠিক আছে, এই পাশের এইচ বের করতে বলছে। এরপরে কি বলছে দুইটা নির্গমন সহগ দিয়ে দিছে, অর্থাৎ এইটার ক্ষেত্রে সিডি কত 0.62 আর এইখানকার সিডি কত 0.59। এই অঙ্কটা বুঝলে নসের সব অঙ্কই তোরা পারবি। আচ্ছা তো তাহলে দেখ এখানে আমাদের সূত্রটা কি, আয়তাকারের সূত্রটাকে আমরা বসাই। আয়তাকারের সূত্রটা কি 2/3 সিডি বি 2g h⁻⁴ আর এখানকার সূত্রটা কি 8/15 সিডি বি নাই, বি নাই, বি এর বদলে কি বসাবো tan থিটা 2, tan থিটা/2, এটা কার বদলে বসাবো বি এর বদলে বসাবো। এরপরে বাকি আছে কে √2g আর h⁻পাওয়ার কত আড়াই, ঠিক আছে। আচ্ছা আগে এটা দিয়ে করি, এটা দিয়া 2/3 সিডির কত মান 62 ইন্টু বি 1 মিটার ইন্টু 2 ইন্টু 9.81 ইন্টু এইচ কত 15, এর উপরে পাওয়ার 1.5, তাহলে এখান থেকে কিউ এর মান বের হবে, কত বের হয়েছে 0.106 ঘনমিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা এইটা হয়েছে এইটা দিয়ে নির্গমন। এখন বলছে কি এই পাশের নির্গমন এইটাই, এই পাশের নির্গমন এইটাই, তাইলে আমরা এখন এই কিউ এর জায়গায় এই যে কিউ 0.106 বসাই দিলাম। এখন এখানে যে তথ্যগুলো জানা আছে এগুলো বসাই 0.59 সিডি মানে কত ইন্টু tan থিটা মানে 90 ডিগ্রি বাই 2, সাথে আছে কত √2 ইন্টু 9.81, অজানা আছে কে এইচ, এর উপরে পাওয়ার কত 2.5, তাহলে অজানা যেহেতু এইচ আছে আমরা এখানে সলভ ফাংশন করব। সলভ ফাংশন করলে এইচ সমান পাওয়া গেল 0.076 এত মিটার, ঠিক আছে। ও না 0.357 না 0.357 এত মিটার, এটাকে সেন্টিমিটারে আমরা নিয়ে নিতে পারি। অঙ্কটা কি বুঝছো সবাই? আচ্ছা এখন মোট কথা তাইলে কি দাঁড়াইলো, শেষ কথাটা দাঁড়াইলো কি সূত্র মুখস্থ করতে হবে, ঠিক আছে। এটা বন্ধ করে দাও, হ্যাঁ।